প্রকাশ্যে এলজিবিটি অ্যাক্টিভিজম তৃতীয় পর্যায়। 90-এর দশকের শেষ দিকে ইন্টারনেট চ্যাট গ্রুপ, মেইল গ্রুপ এবং ফোরামের মাধ্যমে সমলিঙ্গের সাথে যৌনতায় আসক্ত ব্যক্তিদের এক ধরনের আনুষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে ওঠে। সমকামীরা এসব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যৌনসঙ্গী খুঁজে বের করত। সমকামী অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ওয়েবসাইট এবং সাক্ষাৎকারের বক্তব্য অনুযায়ী 1999 সালে রেঙ্গু নামের একজন মধ্যবয়স্ক ব্যক্তি গে বাংলাদেশ নামে একটি অনলাইন গ্রুপ তৈরি করে। এটি ছিল বাংলাদেশে এ ধরনের প্রথম গ্রুপ। বাংলাদেশে এলজিবিটি অ্যাক্টিভিজমের প্রতিটি ধাপেই বিদেশি কানেকশন খুঁজে পাওয়া যায়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের শুরু বিলেত ফেরত ভারতীয় শিবানন্দ খানের মাধ্যমে। ব্র্যাকের কর্মকাণ্ডের অনুপ্রেরণা আসে ব্রিটেনে কনসোর্টিয়ামে অংশগ্রহণের পর, আর সমকামী গ্রুপগুলোর পথ চলা শুরু হয় বিদেশ ফেরত রেঙ্গুর মাধ্যমে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সদস্য রেঙ্গু পড়াশোনার জন্য জীবনের উল্লেখযোগ্য একটা সময় কাটিয়েছিল পশ্চিমে। 2004 সালে সড়ক দুর্ঘটনায় মারা যায় রেঙ্গু। গে বাংলাদেশ এর কার্যক্রম সেখানেই থেমে যায়। কিন্তু গে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে 2002 সালে গড়ে ওঠে আরেকটি গ্রুপ, বয়েজ অফ বাংলাদেশ। কাজী হক নামে একজন ব্যক্তি, বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী, ইয়াহু চ্যাটে এই গ্রুপটি চালু করে। অনলাইনের পাশাপাশি অফলাইনে গেট টুগেদার এবং ডিজে পার্টির আয়োজন করতে শুরু করে ভয়েস অফ বাংলাদেশ। এই গ্রুপগুলো ছিল সমকামীদের জন্য যৌনসঙ্গী বাছাইয়ের আর একসাথে ফুর্তি করার সুযোগ। ভয়েস অফ বাংলাদেশ সদস্যরা ছিল মূলত মধ্য ও উচ্চবিত্ত শ্রেণীর। তাদের অনুষ্ঠানগুলো ঢাকাতে হতো। অন্যদিকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ছিল মূলত নিম্ন মধ্যবিত্ত এবং ঢাকার বাইরের সমকামীদের নিয়ে। 2005 সালে বন্ধুর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে ভয়েস অফ বাংলাদেশের। একই বছরের এপ্রিলে আইন ও সালিশ কেন্দ্রের সাথে মিলে বাংলাদেশে এলজিবিটি সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে একটি গবেষণাতে কাজ করে তারা। তবে এ ধরনের গবেষণার ফলাফল পরে আর প্রকাশিত হয়নি। অ্যাক্টিভিজম প্রথম 5 বছরে ভয়েস অফ বাংলাদেশের কার্যক্রম অনলাইন নেটওয়ার্কিং আর অফলাইন ডিজে পার্টির মধ্যে সীমাবদ্ধ থাকে। পরিবর্তন আসতে শুরু করে 2007 সাল থেকে। সে বছর ব্র্যাকের জেমস প্রিগ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ আয়োজিত আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশগ্রহণ করে ভয়েস অফ বাংলাদেশ। এই ওয়ার্কশপ গভীরভাবে প্রভাবিত করে তাদের কাজের গতিপথকে। ডিজে পার্টির পাশাপাশি তারা অ্যাক্টিভিজমে আগ্রহী হয়ে ওঠে। অন্যদিকে এলজিবিটি এজেন্ডা নিয়ে কাজ করা আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথেও সম্পর্ক গড়ে উঠতে শুরু করে তাদের। ব্র্যাকের অনুষ্ঠানের পর প্রকাশ্যে কাজ করা শুরু করে ভয়েস অফ বাংলাদেশ। 2008 সালে প্রথমবারের মতো এলজিবিটির প্রতীক রংধনু পতাকা টাঙিয়ে ধানমন্ডির জার্মান ইনস্টিটিউটের ছাদের ক্যাফেতে অনুষ্ঠান করে তারা। এটাকে সমকামী অধিকার নিয়ে বাংলাদেশে প্রথম প্রকাশ্যে অনুষ্ঠান বলা যেতে পারে। এখানেও সেই একই পশ্চিমা কানেকশন। একই বছর নেপালের কাঠমান্ডুতে এলজিবিটি এজেন্ডা নিয়ে কাজ করা দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংগঠনকে নিয়ে ওয়ার্কশপ আয়োজন করে ব্লু ডায়মন্ড সোসাইটি নামের একটি সমকামী সংগঠন। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে ভয়েস অফ বাংলাদেশের সদস্য শওকত ইমাম রাজীব। এই ওয়ার্কশপের অর্থায়ন করে LLH নামের নরওয়ে একটি সমকামী সংগঠন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশেও সমকামী অ্যাক্টিভিজমের অর্থায়ন করবে। মজার ব্যাপার হলো ব্লু ডায়মন্ড সোসাইটি এবং এর প্রতিষ্ঠাতার সাথেও গভীর সম্পর্ক ছিল নাজ ফাউন্ডেশনের শিবানন্দ খানের। 2008 সালে ব্র্যাকের আয়োজিত বিভিন্ন ওয়ার্কশপ ও গবেষণাতেও অংশ নেয় ভয়েস অফ বাংলাদেশ। 2009 সালে ভয়েস অফ বাংলাদেশ কক্সবাজারে একটি ওয়ার্কশপের আয়োজন করে। এটি ছিল বাংলাদেশে কোনো সমকামী সংগঠনের আয়োজিত প্রথম ওয়ার্কশপ অন সেক্সুয়াল ডাইভার্সিটি, পার্টনারশিপ বিল্ডিং অ্যান্ড নেটওয়ার্কিং শিরোনামের এই ওয়ার্কশপের ফান্ডিং করে নরওয়ের LLH। সমকামী পুরুষ ও নারীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হিজড়া সম্প্রদায়, মিডিয়া এবং সুশীল সমাজের কিছু প্রতিনিধিও। ওয়ার্কশপে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, বিকৃত যৌনতার বৈধতা আদায়ের জন্য একটি কোয়ালিশন বা জোট গঠন করা। দ্বিতীয়ত, বাংলাদেশের দণ্ডবিধির 377 ধারা বাতিলের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় 2009 সালে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে 377 ধারা বাতিলের সুপারিশ করা হয়। জাতিসংঘে এই সুপারিশ তোলা এবং বাংলাদেশ সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে সক্রিয় ভূমিকা রাখে SRI সেক্সুয়াল রাইটস
ইনিশিয়েটিভ নামে একটি আন্তর্জাতিক এনজিও, আর SRIকে সহযোগিতা করেছিল ভয়েস অব বাংলাদেশ। ভয়েস অব বাংলাদেশের মতো একটি অনিবন্ধিত ইন্টারনেট কেন্দ্রিক সংগঠন কত সহজে জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যেতে পারে তা থেকে বৈশ্বিক LGBT মাফিয়ার শক্তি ও বিস্তৃতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। 2010 সালে বইমেলার শুদ্ধ স্বর প্রকাশনী থেকে বের হয় কুখ্যাত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ইসলাম বিদ্বেষী অভিজিৎ রায়ের বই সমকামিতা। অভিজিৎ রায় তার এই বইয়ে বিজ্ঞানের জগাখিচুড়ি ব্যাখ্যা এবং নানান লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করে সমকামিতাকে স্বাভাবিক মানবিক আচরণ হিসেবে প্রমাণের চেষ্টা করে। তার অন্যান্য লেখার মতো এই লেখাটিও ছিল বিভিন্ন পশ্চিমা লেখকের লেখার ছায়া অনুবাদ। 2010 সালে অগাস্টে অভিজিৎ রায়ের বইটির রিভিউ প্রকাশ করে প্রথম আলো। বিশাল এক পাঠক শ্রেণীর ড্রয়িং রুমে সমকামিতার মতো জঘন্য বিকৃতির সাফাই পৌঁছে যায় প্রায় সবার অলক্ষ্যে। এই বই প্রকাশিত হবার পর ভয়েস অব বাংলাদেশের প্রতিনিধিরা অভিজিৎ রায়ের সাথে দেখা করে। একই বছর ধানমন্ডির জার্মান ইনস্টিটিউটে আন্ডার দ্য রেইনবো নামের একটি LGBT উৎসব আয়োজন করা হয়। পরের 2 বছরেও এই উৎসব আয়োজিত হয়। 2013 সাল নাগাদ আন্তর্জাতিক LGBT নেটওয়ার্কের সাথে গভীরভাবে যুক্ত হয়ে যায় ভয়েস অফ বাংলাদেশ। জাতিসংঘের ইকোসকের উপদেষ্টা মর্যাদা পাওয়া ইলগার এশীয় শাখার সদস্যপদ পায় তারা। 2013 ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনে ইলগার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করে ভয়েস অব বাংলাদেশের প্রতিনিধি তানভীর আলীম। এবছর আবারও জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশ সরকারকে 377 নম্বর সেকশন বাতিল করতে বলা হয়। বাংলাদেশ এই সুপারিশ প্রত্যাখ্যান করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে এই সুপারিশ গ্রহণযোগ্য না। সমকামী সংগঠনগুলোর পাশাপাশি সরকারের এই অবস্থানের সমালোচনা করে আইন ও সালিশ কেন্দ্রের মতো সংস্থাগুলো। ভারতীয় পত্রিকা DNA ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে আইন ও সালিশ কেন্দ্রের অ্যাক্টিভিস্ট বিনা ডি কস্তা বলেন, বাংলাদেশের সরকার মৃত্যুদণ্ড বাতিল এবং দণ্ডবিধির 377 অনুচ্ছেদ বাতিল করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করতে রাজি হয়নি। এতে আমরা হতাশ। এরপর এপ্রিল ও মে মাসে ব্র্যাক, জেমস পি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ আর ভয়েস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে 2টি গোলটি বিল বৈঠক হয়। বাংলাদেশে LGBT অধিকার আন্দোলনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আলোচনা হয় এ নিয়ে। এ অনুষ্ঠানে সমকামী সংগঠনগুলোর সদস্য এবং ব্র্যাকের পাশাপাশি অংশগ্রহণ করে বিভিন্ন দূতাবাস এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও। 2014 সালে সমকামীদের সামাজিকীকরণের জন্য মার্কিন সরকারের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে প্রজেক্ট ধি নামে একটি প্রকল্প শুরু করে ভয়েস অফ বাংলাদেশ। এই প্রকল্পের অংশ হিসেবে 2015 সালে মুন্সিগঞ্জের একটি রিসোর্টে 2 দিনব্যাপী ধি রেসিডেন্সি নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে সমকামীদের সামাজিকীকরণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালায়। বর্তমানে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট হিসেবে খ্যাতি পাওয়া অনেকেই ভয়েস অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই ধি রেসিডেন্সিতে অংশ নেয়। অক্টোবরে ধি নামে একটি কমিক প্রকাশ করে ভয়েস অফ বাংলাদেশ, যে কমিকের প্রধান চরিত্র একজন সমকামী নারী। এই কমিকের মোড়ক উন্মোচন হয় ব্রিটিশ কাউন্সিলে। ডেইলি স্টার এবং ডয়েচ ভেলের মতো মিডিয়াগুলো ইতিবাচকভাবে নিউজ করে অনুষ্ঠানটি নিয়ে। প্রজেক্ট ধি এর অংশ হিসেবে 2016 সাল নাগাদ দেশের 13টি জেলায় অনুষ্ঠান আয়োজন করে ভয়েস অফ বাংলাদেশ। ভয়েস অফ বাংলাদেশ এবং এ ধরনের সংগঠনগুলোর কার্যক্রমের পরিধি ও প্রভাব কেমন ছিল সে ব্যাপারে একটা ধারণা পাওয়া যায় 2018 সালে দৈনিক মানব জমিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। ঢাকায় সমকামী ক্লাব শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইদানিং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমকামীরা ক্লাব খুলে তাদের কাজ করছে। কেউ কেউ একসঙ্গে থাকছে, এমন একাধিক সমকামী সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে। এসব সংগঠন গোপনে চালাচ্ছে তাদের কার্যক্রম। কিছু এনজিও দিচ্ছে তাদের সহায়তা। ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এখন এরা সরব। সাংকেতিক কোড ব্যবহার করে তারা বাড়াচ্ছে সদস্য সংখ্যা কীভাবে বাড়বে তার ট্রেনিংও দেওয়া হয় এখানে। 2015 সালের 5ই সেপ্টেম্বর
ব্রিটিশ কাউন্সিলে একটি সমকামী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের মধ্যে সেদিন 200-এর বেশি সমকামী তরুণী জড়ো হয়েছিল, যেখানে ধি নামে একটি সমকামী কমিক উপস্থাপন করা হয়েছিল, আর এর চরিত্র ধারণ করেছিলেন দেশের খ্যাতনামা এক সাংস্কৃতিক দম্পতির মেয়ে। সেদিনকার সমাবেশে সমকামীদের অধিকারের পক্ষে নিজেরা করি এনজিওর সমন্বয়কারী নানা কথা বলেছিলেন। এই কারণে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল। ব্রিটিশ কাউন্সিলের সমকামীদের সে সমাবেশের খবর ছড়িয়ে পড়লে দেশে নিন্দা প্রতিবাদের ঝড় বয়ে যায়। এর আগে 2013 সালের 29 এপ্রিল জেনেভায় অনুষ্ঠিত ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সমকামীদের অধিকারের পক্ষে কথা বলায় দেশের সমালোচনার মুখে তিনি পড়েছিলেন। 2017 সালের আগস্টে কেরানীগঞ্জ থেকে এক গোপন বৈঠক চলাকালে 28 জন সমকামীকে পুলিশ আটক করে। এই ঘটনা নিয়েও দেশ জুড়ে তোলপাড় হয়। 2009 সাল থেকে 2016 এর মধ্যে ভয়েস অফ বাংলাদেশের আরও কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ডের তালিকা তাদের সাইটে দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখ করা হলো। 2009 সালে সাহরা, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ফর মার্জিনালাইজড জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটিস SAHRA সাহরা নামে একটি আঞ্চলিক LGBT প্ল্যাটফর্মের সদস্য হয় ভয়েস অফ ঢাকা। 2011 সালে বব অর্থাৎ ভয়েস অফ ঢাকা এবং বন্ধু যৌথভাবে বাংলাদেশের সাহারার মিটিং আয়োজন করে। জার্মান কালচার ইনস্টিটিউট এবং অলিওস ফ্রসেজে LGBT নিয়ে বেশ কিছু শিল্প প্রদর্শনী ও ফেস্টিভ্যাল আয়োজন ও অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটিতে একাধিকবার প্রেজেন্টেশন দেয় এবং সেমিনার অংশগ্রহণ করে। বাংলাদেশে হিউম্যান রাইটস ফোরামের সদস্যপদ লাভ করে। সমকামীদের উপর একটি ব্রোশিয়ার প্রকাশ করে 2013 সালে। প্রণয়নামা নামে একটি আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করে। সমকামীর পক্ষে জাদুর শহর নামে একটি মঞ্চনাটক আয়োজন করে। LGBT নিয়ে আয়োজিত ব্র্যাকের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ, সমকামী ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ব্রিটিশ কাউন্সিলের সাথে যৌথ আয়োজন করে। বাংলাদেশের সমকামী যেন সহজে জনসঙ্গী খুঁজে পায় তার জন্য সমকামীদের আন্তর্জাতিক ডেটিং অ্যাপ অর্থাৎ যৌনসঙ্গী খুঁজে বের করার জন্য তৈরি করা মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে কোলাবোরেশন করে তারা। সমকামীদের আইনি ক্ষমতায়ন নিয়ে ব্লাস্টের সাথে কাজ করে। ভয়েস অব বাংলাদেশের প্রতিনিধি শওকত ইমাম রাজীব 2015 সালে ইলগা এশিয়ার বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়। 2016 সালে ভয়েস অব বাংলাদেশের সমকামিতার বৈধতা ও সামাজিকীকরণের লক্ষ্যে 5 বছরের একটি স্ট্র্যাটেজিক পরিকল্পনা প্রস্তুতির জন্য ময়মনসিংহে ওয়ার্কশপের আয়োজন করে ভয়েস অফ বাংলাদেশ। রূপবান ব্র্যাকের প্রশিক্ষণ ও উৎসাহকে কাজে লাগিয়ে এবং ভয়েস অফ বাংলাদেশের দৃষ্টান্ত অনুসরণ করে গড়ে ওঠে আরও কিছু সমকামী সংগঠন। 2008 সালে কুইয়ার বাংলাদেশ এবং গে বাংলা নামে দুটি সংগঠন তৈরি হয়। যদিও কোনোটাই ওইভাবে স্থায়ী হয় না, তবে সক্রিয় হয় রূপবান নামের আরেকটি উদ্যোগ। 2011 থেকে নেটওয়ার্কিং শুরু করলেও রূপবান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 2014 সালে রূপবান নামে দেশের প্রথম সমকামী ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। এই ম্যাগাজিনের প্রচারণা চলে প্রিন্ট মিডিয়া যেমন ডেইলি স্টারে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত রূপবানের প্রথম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয় তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ব্যারিস্টার সারা হোসেন সহ আরও অনেকে। ম্যাগাজিনটির প্রকাশনার খবর ফলো করে প্রচার করে ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, BBC সহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যম। বরাবরের মতো এখানেও ছিল পশ্চিমা কানেকশন। রূপবানের প্রধান উদ্যোক্তা জুলহাস মান্নান ছিল মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা। তার সম্পর্ক ছিল USAID-এর সাথে। ভয়েস অব বাংলাদেশের সাথে মিলে বাংলাদেশের সমকামীদের নিয়ে একটি জরিপ চালায় রূপবান। দাবি করে বাংলাদেশের জনসংখ্যার 10% নাকি সমকামী। এই হাস্যকর দাবি পরবর্তীতে বিদেশি NGO, পশ্চিমা সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের প্রতিবেদনগুলোতে বারবার ব্যবহার করবে। ভয়েস অব বাংলাদেশের মতো রূপবান ও সমকামী অ্যাক্টিভিস্ট তৈরির জন্য দেশ জুড়ে বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করে।
রূপবান ইউথ লিডারশিপ প্রোগ্রাম নামে। তবে প্রকাশ্য কর্মকাণ্ডের দিক থেকে ভয়েস অফ বাংলাদেশকে বেশ অনেকটা ছাড়িয়ে যায় রূপবান। 2014 এবং 2015 সালে পহেলা বৈশাখ উদযাপনে রংধনু র্যালি আয়োজন করে রূপবান। শাহবাগে রং বেরঙের পোশাক পরে মিছিল করে হিজড়া ও সমকামী পুরুষরা। এই সময়টাতে রূপবান দুটি ফ্যাশন শো ও প্রদর্শনীর আয়োজন করে, যেগুলোর মূল থিম ছিল ট্রান্সজেন্ডার ও ক্রস ড্রেসিং, অর্থাৎ সমকামী পুরুষদের নারীর পোশাকে সাজা। জঙ্গি সংগঠন আল কায়দা জুলহাজ মান্নান ও তার সহকারী মাহবুবকে 2016 সালে হত্যার পর রূপবানসহ স্মিত হয়ে আসে অন্যান্য সমকামী সংগঠনদের কার্যক্রম। অনেক অ্যাক্টিভিস্ট দেশ ছেড়ে চলে যায়, প্রায় বন্ধ হয়ে যায় সমকামী অধিকার নিয়ে প্রকাশ্য কার্যক্রম। এমন পরিস্থিতিতে শুরু হয় বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের চতুর্থ পর্যায়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া। 2016 সালের পর বাংলাদেশে এলজিবিটি নিয়ে কাজ করার সংগঠনগুলো বুঝতে পারে সরাসরি সমকামী অধিকারের দাবি তুলে এখানে আগানো কঠিন হবে। তারা কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, সামনে আনে ট্রান্সজেন্ডার মতবাদ এবং যৌন শিক্ষাকে। এই পরিবর্তনের আরও কিছু কারণ ছিল। 2015 সালে আমেরিকায় সমকামী বিয়ে বৈধ হয়ে যাওয়ার পর পশ্চিমা দাতারা ক্রমেই ট্রান্সজেন্ডার সংক্রান্ত কর্মকাণ্ডে ফান্ড দিতে আগ্রহী হয়ে ওঠে। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও দাতারা যৌন শিক্ষার মাধ্যমে বিশ্বজুড়ে বিকৃতির স্বাভাবিকীকরণে অর্থায়নও শুরু করে। তাই দেশীয় এনজিওগুলোও ঝুঁকতে শুরু করে এদিকে। ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করার আরও একটা সুবিধা ছিল, উপমহাদেশে দীর্ঘদিন ধরে হিজড়া নামক সম্প্রদায়ের উপস্থিতি আছে। সমাজে তাদের এক ধরনের পরিচিতি ও স্বীকৃতি আছে তাদের প্রতি সহানুভূতিও। ফলে হিজড়া আর ট্রান্সজেন্ডার শব্দ দুটোকে একসাথে ব্যবহার করে ট্রান্সজেন্ডারবাদ নিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ। অন্যদিকে যৌন বিকৃতির সামাজিকীকরণ এবং বৈধতার জন্য শিক্ষার ভূমিকা সুদূর প্রসারী। শিশু কিশোরদের মাথায় শুরুতেই যদি ঢুকিয়ে দেওয়া যায় যে মানুষ ইচ্ছেমতো যৌনসঙ্গী বেছে নিতে পারে, ইচ্ছেমতো যৌনতায় লিপ্ত হতে পারে, নিজের পরিচয় বেছে নিতে পারে ইচ্ছেমতো, সবই ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের বিষয়, তাহলে এক প্রজন্মের মধ্যেই সমাজের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের অবনতি নিয়ে আসা সম্ভব। দেশীয় এনজিও এবং এলজিবিটি সংগঠনগুলো তাই সামাজিক প্রেক্ষাপট, দাতাদের পছন্দ, কৌশল মূল্যায়ন সহ বিভিন্ন দিক বিবেচনা করে ট্রান্সজেন্ডারবাদ এবং যৌন শিক্ষাকে সামনে রেখে এলজিবিটি মতবাদের প্রচার প্রসার ও সামাজিকীকরণে মনোযোগী হয়। আর এই জন্য তারা কাজে লাগায় হিজড়া ও তৃতীয় লিঙ্গ শব্দগুলোকে। হিজড়া নিয়ে অ্যাক্টিভিজম 90-এর দশকের শেষ দিকে এনজিওগুলো যখন এইডস নিয়ে কাজ করা শুরু করে, তখন কাজ শুরু হয় হিজড়া সম্প্রদায়কে নিয়েও। 2000 সালের কেয়ার বাংলাদেশের অর্থায়নে বাঁধন হিজড়া সংঘ নামে একটি এনজিও গড়ে ওঠে। পরের বছর হিজড়াদের নিয়ে কাজ করার জন্য সুস্থ জীবন নামে একটি এনজিও তৈরি করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। 2010 সাল নাগাদ হিজড়া সম্প্রদায়ের মধ্যে এনজিওগুলোর কাজ ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। এমনকি হিজড়া এবং তাদের নিয়ে কাজ করা সুশীল সমাজ এর মধ্যে এনজিও হিজড়া নামে একটি নামই চালু হয়ে যায়। তবে এসব এনজিওর মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের লাভ কতটুকু হয়েছে তা নিয়ে মিশ্র অনুভূতি আছে। হিজড়াদের অনেকে মনে করেন এনজিও চালানো লোকেরা প্রচুর টাকা কামিয়ে নিলেও গরিব হিজড়াদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। 2007 সালে ব্র্যাকের উদ্যোগের পর হিজড়াদের নিয়ে কাজ করা এনজিওগুলো যৌন স্বাস্থ্যের বদলে অধিকারের আলাপের দিকে ঝুঁকে পড়ে। এ সময়টাতে উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে আইনগত স্বীকৃতি দেওয়ার দাবি ওঠে। এই দাবির পেছনেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে পশ্চিমা দাতাগোষ্ঠী, এনজিও এবং আন্তর্জাতিক এলজিবিটি নেটওয়ার্ক। তারা হিজড়াদের এলজিবিটি সম্প্রদায়ের অংশ হিসেবে সংজ্ঞায়িত করে। 2007-এ নেপালে এবং 2009-এ পাকিস্তানের পর 2013 সালে বাংলাদেশেও হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। দেশীয় এনজিও তাদের বিদেশি ডোনার এবং এলজিবিটি আন্দোলন এই স্বীকৃতিকে দেখে নিজেদের সাফল্য হিসেবে। 2015 সালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে
ঢাকায় ব্যাপক জাঁকজমকের সাথে হিজরা প্রাইড নামে মিছিল আয়োজন করা হয়। প্রাইড প্যারেড বা প্রাইড মিছিলের ধারণাটা সরাসরি আমেরিকান ও পশ্চিমা এলজিবিটি আন্দোলন থেকে আসা। হিজরা প্রাইডে হিজড়াদের পাশাপাশি দেখা যায় বিভিন্ন পশ্চিমা দূতাবাস আর দাতা সংস্থার কর্মকর্তাদেরও। তৃতীয় লিঙ্গের স্বীকৃতিতে পশ্চিমা মিডিয়াতে দেখানো হয় ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি হিসেবে। অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ হিজড়া বলতে এমন মানুষকে বোঝায় যাদের জন্মগতভাবে প্রজনন ব্যবস্থা ও যৌন বিকাশের ত্রুটি আছে। এক কথায় সাধারণ মানুষ হিজড়া বলতে বোঝায় যৌন এবং লিঙ্গ প্রতিবন্ধী মানুষকে, অর্থাৎ ইন্টারসেক্স বা আন্তঃলিঙ্গ মানুষকে। যেহেতু তাদের সমস্যা জন্মগত এবং এর উপর তাদের কোনো হাত নেই, তাই এ ধরনের মানুষের প্রতি সমাজে সহানুভূতি আছে। এটি হলো হিজড়াদের ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি। সরকারি স্বীকৃতিতেও হিজড়াদের সংজ্ঞায়িত করা হয়েছে যৌন ও লিঙ্গ প্রতিবন্ধী হিসেবে, অর্থাৎ যাদের জন্মগত সমস্যা আছে শুধু তাদেরকেই হিজড়া হিসেবে তৃতীয় লিঙ্গে স্বীকৃতি দেওয়া হয়েছে। হিজড়া ও ট্রান্সজেন্ডার শব্দের রাজনীতি কিন্তু বিপত্তি ঘটল 2015 সালে। এবছর হিজড়াদের সামাজিকীকরণের অংশ হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কেরানি অফিস বা অফিস সহকারী হিসেবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয় মোট 14 জন হিজড়াকে, 2 জন চট্টগ্রামে, বাকিটা ঢাকায়। প্রাথমিকভাবে বাছাই করার পর মেডিকেল টেস্ট করা হয় তাদের। টেস্টে দেখা যায় 12 জনের মধ্যে 11 জনের লিঙ্গ এবং অন্ডকোষ আছে, তারা সুস্থ স্বাভাবিক পুরুষ। বাকি যে একজন, সেও ছিল জন্মগতভাবে সুস্থ পুরুষ। এই টেস্টের বছর 2 আগে স্বেচ্ছায় সার্জারি করে নিজের লিঙ্গ আর অন্ডকোষ অপারেশন করেছে সে। এরপর 12 জনেরই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়। এই ঘটনার পর থেকে এনজিও এবং এলজিবিটি সংগঠনগুলো তাদের দাবিতে পরিবর্তন আনে। প্রথমত, হিজড়া শনাক্তকরণে শারীরিক পরীক্ষা বাদ দিতে বলে। দ্বিতীয়ত, তারা হিজড়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার শব্দটাকে সামনে আনতে শুরু করে। শারীরিক পরীক্ষার ব্যাপারে তারা দাবি করে বসে যে এতে নাকি যৌন হয়রানি হচ্ছে, অথচ ক্যাডেট কলেজ পরীক্ষা থেকে শুরু করে সামরিক বাহিনী, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রবাসে কাজ করা মানুষের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা হয় নিয়মমাফিক এবং কেউ এতে আপত্তি করে না। সমস্যা কেবল হিজড়াদের ক্ষেত্রেই, যেখানে হিজড়াদের বিশেষ সুবিধা ও স্বীকৃতি দেয়াই হচ্ছে যৌন ও লিঙ্গ প্রতিবন্ধী হবার কারণে সেখানে শারীরিক পরীক্ষা আবশ্যক। কোনো মানুষ যদি অন্ধ বা বধির হওয়ার কারণে বিশেষ সুবিধা পায়, ভাতা পায়, তাহলে সে আসলেই অন্ধ বা বধির কিনা তা যাচাই করা জরুরি। কাজেই হিজড়াদের শারীরিক পরীক্ষা নিয়ে আপত্তি একেবারেই অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। ব্যাপারটা ব্যাখ্যা করি। এলজিবিটি নেটওয়ার্ক চায় সুস্থ দেহের পুরুষ নিজেকে নারী পরিচয় দিলে সমাজ ও রাষ্ট্র তাকে নারী হিসেবে মেনে নেবে। একইভাবে সুস্থ দেহের নারী নিজেকে পুরুষ বলে পরিচয় দিলেও সমাজ ও রাষ্ট্র সেটা মেনে নেবে। কোনো শারীরিক পরীক্ষা থাকবে না, কেউ দাবি করলেই সে স্বীকৃতি পাবে। তারা ভেবেছিল হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটা অর্জিত হবে। কিন্তু সরকারিভাবে হিজড়াকে যখন যেহেতু যৌন ও লিঙ্গ প্রতিবন্ধী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাই এতে তাদের উদ্দেশ্য পূরণ হলো না। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বলতে রাষ্ট্র ও সমাজ বোঝাচ্ছে আন্তঃলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষকে, যাদের জন্মগত সমস্যা আছে। কিন্তু এটাই যদি তৃতীয় লিঙ্গের অর্থ হয়, তাহলে নারী সাজা পুরুষ আর পুরুষ সাজা নারীরা অর্থাৎ ট্রান্সজেন্ডাররা এবং স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তন করা লোকেরা তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাবে না। যখন শারীরিক পরীক্ষা হবে তখন তারা ধরা পড়ে যাবে। নারী সাজা পুরুষদের মধ্যে আগে যারা হিজড়া বলে পরিচিত ছিল ধরা পড়ে যাবে তারাও। অর্থাৎ 2013 সালের স্বীকৃতির ফলে তাদের উদ্দেশ্য অর্জিত হচ্ছে না, উল্টো সমস্যা দেখা দিচ্ছে। করণীয় কি? এক্ষেত্রে এলজিবিটি নেটওয়ার্কের সামনে দুটো রাস্তা খোলা। হিজড়া শব্দটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা অথবা হিজড়ার পাশাপাশি আইনে ট্রান্সজেন্ডার শব্দটা যুক্ত করা। হিজড়াকে নতুন করে সংজ্ঞায়িত করার মধ্যে বড়সড় সমস্যা আছে। পথে ঘাটে চাঁদাবাজি, বাসাবাড়িতে হানা দেয়া, দেহ ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে হিজড়াদের যুক্ত থাকার খবর প্রায়ই পত্রপত্রিকাতে দেখা যায়। এ ধরনের কার্যকলাপের কারণে সমাজের অনেক মানুষের মধ্যে হিজড়াদের প্রতি একটা ক্ষোভ আছে।
তবুও সমাজ তাদের জায়গা দিচ্ছে, কারণ মানুষ মনে করে হিজড়ারা জন্মগতভাবে যৌন ও লিঙ্গ প্রতিবন্ধী। এই অবস্থার উপর তাদের কোনো হাত নেই এবং তাদের প্রতি সমাজের একটা দায়িত্ব আছে। কিন্তু কেউ যদি এসে বলে যে হিজড়া আসলে শুধু জন্মগত সমস্যাযুক্ত মানুষ না, বরং শারীরিকভাবে সুস্থ মানুষও স্বেচ্ছায় হিজড়া হতে পারে, তখন সমাজের ওই সহানুভূতিটুকুও আর থাকে না। কিছু পুরুষ স্বেচ্ছায় নারী সাজছে, সমকামিতায় লিপ্ত হচ্ছে, রাস্তাঘাটে উপদ্রব করছে, নানান অপরাধ করে বেড়াচ্ছে, আবার তারা সমাজ ও রাষ্ট্রের কাছে বিশেষ সুবিধাও চাইছে। এটা সমাজ মেনে নেবে না। সহানুভূতি উবে যাবে, থেকে যাবে ক্ষোভ, ফলাফলটাও ভালো হবে না। কাজেই হিজড়া শব্দকে নতুন করে সংজ্ঞায়িত করা যাবে না। বাংলাদেশে সক্রিয় এলজিবিটি নেটওয়ার্ক এই জন্য পরের রাস্তা বেছে নেয়। ট্রান্সজেন্ডার শব্দের উপর জোর দিতে শুরু করে, সর্বোচ্চ চেষ্টা করতে থাকে আইনের মধ্যে ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকিয়ে দেওয়ার। ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করলে দুদিকেই সুবিধা পাওয়া যায়। একদিকে হিজড়া এবং ট্রান্সজেন্ডারকে সমার্থক হিসেবে ব্যবহার করা যায়। সাধারণ মানুষ যেহেতু হিজড়া বলতে জন্মগত সমস্যাকে বোঝে, তাই এতে করে ট্রান্সজেন্ডারদের প্রতি সহানুভূতি তৈরি হয়। অন্যদিকে ট্রান্সজেন্ডার শব্দটাকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী আইনে ঢুকিয়ে দেওয়া গেলে এলজিবিটি এজেন্ডার একটা বড় বিজয় চলে আসে। তৈরি হয়ে যায় সমকামিতার বৈধতার পথও। কারণ ট্রান্সজেন্ডার বাদের পুরুষদের নারী সাজা বা নারীর পুরুষ সাজার অবশ্যম্ভাবী পরিণতি হলো সমকামিতা সহ অন্যান্য যৌন বিকৃতি। এজন্যই ট্রান্সজেন্ডার শব্দটাকে আইনে ঢোকানোর জন্য এতটা জোর দিচ্ছে তারা। এজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোটা থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভোটার আইডি সংশোধনের কাগজপত্রে হিজড়া না লিখে ট্রান্সজেন্ডার লেখা হচ্ছে। এবং এজন্যই দেখবেন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট এবং তাদের সমর্থকদের দুটি কাজ করতে। প্রথমত, তারা তৃতীয় লিঙ্গ শব্দটার বিরোধিতা করে, কারণ তৃতীয় লিঙ্গ দ্বারা আন্তঃলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষকে বোঝানো হয়। আর দ্বিতীয়ত, তারা বলে হিজড়া কোনো জেন্ডার বা লিঙ্গ পরিচয় না, এটি একটি সংস্কৃতি। এটা বলার মূল কারণ হলো আইনের মধ্যে ট্রান্সজেন্ডার শব্দটা ঢোকানোর সামাজিকভাবে গ্রহণযোগ্য অজুহাত তৈরি করা। যখন তাদের প্রশ্ন করা হবে, হিজড়াদের তো স্বীকৃতি দেয়া হয়েছেই, তাহলে তোমরা ট্রান্সজেন্ডার শব্দ নিয়ে কেন এত মাতামাতি করছো? তখন তারা বলবে, হিজড়া কোনো জেন্ডার না, এটা একটা সংস্কৃতি। আর যেহেতু এটা নির্দিষ্ট একটি সংস্কৃতি, তাই অনেকে এই সংস্কৃতি নিজের মধ্যে ধারণ নাও করতে পারে, হিজড়া নামে নিজেকে পরিচয় নাও দিতে পারে। এক্ষেত্রে তাদের জন্য ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা উচিত। আদতে মূল কারণ হলো শারীরিকভাবে সুস্থ পুরুষের নারী পরিচয় দিয়ে এবং শারীরিকভাবে সুস্থ নারীর নিজেকে পুরুষ পরিচয় দিয়ে সমকামিতায় লিপ্ত হবার সামাজিক ও আইনি বৈধতা তৈরি করা। এই হলো হিজড়া আর ট্রান্সজেন্ডারের শব্দের পিছনের রাজনীতি। ট্রান্সজেন্ডারবাদ প্রসারে কার্যক্রম। গত 7 থেকে 8 বছরে বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদের প্রসারে ব্যাপক কার্যক্রম হয়েছে। বাংলাদেশে এলজিবিটি আন্দোলন বর্তমানে তাদের পুরো শক্তি একত্রিত করেছে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠার জন্য। স্কুলের পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। মিডিয়াতে ট্রান্সজেন্ডারদের তুলে ধরা হচ্ছে ইতিবাচকভাবে। প্রশাসনিকভাবে তাদের এক ধরনের অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আলামত পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠার জন্য আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ট্রান্সজেন্ডার মতবাদের এই ব্যাপক প্রচারণা ও প্রভাবের পেছনেও আছে সেই পুরনো খেলোয়াড়রা, পশ্চিমা দাতা, বৈশ্বিক এলজিবিটি নেটওয়ার্ক এবং দেশীয় এনজিও। ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠায় এসব এনজিও এবং বিভিন্ন এলজিবিটি সংগঠনগুলোর ভূমিকা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে এই ইস্যু নিয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকাণ্ড থেকে। প্রথম দিকে সমকামী পুরুষদের নিয়ে কাজ করলেও গত 10 বছরের বেশি সময় ধরে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে প্রচুর কাজকর্ম করে যাচ্ছে বন্ধু। নিজস্ব ওয়েবসাইটে দেয়া বাৎসরিক প্রতিবেদনগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেদের কার্যকলাপের ফিরিস্তি
দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব প্রতিবেদন যেহেতু ডোনারদের জন্য বানানো, তাই কিছুটা অতিরঞ্জন এতে থাকা স্বাভাবিক। তবে সামগ্রিক যে চিত্রটা পাওয়া যায় তা মোটা দাগে সঠিক। এসব প্রতিবেদন থেকে যা বোঝা যায় তা হলো ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন থেকে শুরু করে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদের শিক্ষা, এমনকি মিডিয়াতে ট্রান্সজেন্ডার বাদের পক্ষে প্রচারণার প্রতিটি পদক্ষেপের পেছনে আছে এলজিবিটি সংগঠন, এনজিও এবং তাদের পশ্চিমা মালিকেরা। মিডিয়া অনেকেই লক্ষ্য করেছেন গত 2 থেকে 3 বছরে মিডিয়াতে ট্রান্সজেন্ডার মতবাদ এবং এর পরিচয়কে তুলে ধরা হচ্ছে ইতিবাচকভাবে। ট্রান্সজেন্ডার বাদ নিয়ে নিউজ মিডিয়াতে নিয়মিত আসছে নানান ধরনের প্রতিবেদন। বিনোদন জগতের মাধ্যমেও ট্রান্সজেন্ডার বাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। সুন্দরী প্রতিযোগিতাতেও নারী সাজা পুরুষদের স্থান দেওয়া হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ রানার আপও হয়েছেন। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অতিথি হিসেবে আনা হয়েছে নারী সাজা পুরুষদের। সুস্থ দেহের মানুষ অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করছে এবং ঘটনাকে দেখানো হচ্ছে ইতিবাচকভাবে। নারী সাজা পুরুষদের মডেল বানিয়ে আলাদাভাবে নিউজ করা হচ্ছে পত্রিকার ফ্যাশন সাময়িকীতে। এই খবরগুলো দেখতে থাকলে যে কোনো মানুষের মনে হতে পারে হয়তো আমাদের সমাজে দিন দিন ট্রান্সজেন্ডার মানুষের সংখ্যা বাড়ছে আর তাই এত জায়গাতে তাদের দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা আসলে তা না। মিডিয়াতে আসা এইসব ব্যক্তিরা ঘুরে ফিরে একই দাতা, এনজিও, অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কেরই অংশ। অল্প কিছু মানুষকে কৌশলে বারবার নানাভাবে মিডিয়াতে আনা হচ্ছে যাতে সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা যায়। ব্র্যাক যেমন এলজিবিটির ব্যাপারে ইতিবাচক খবর প্রকাশের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছিল, ঠিক একই পদ্ধতি কাজে লাগানো হচ্ছে ট্রান্সজেন্ডার এর ক্ষেত্রে। অর্থাৎ ট্রান্সজেন্ডার নিয়ে ইতিবাচক লেখা লিখলেই সাংবাদিকরা পাচ্ছে পুরস্কার। এ কথায় স্বীকৃতি এসেছে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে কাজ করা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব নথিপত্রে। বন্ধুর 2022 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধু শক্তিশালী মিডিয়া অ্যাডভোকেসি চালিয়ে গেছে, যার ফলে নাটক, কমিউনিটি রেডিও, শর্ট ফিল্ম, গণস্বাক্ষর অভিযান এবং অন্যান্যভাবে মিডিয়াতে জেন্ডার বৈচিত্র্যময় ব্যক্তিদের শক্তিশালী ইতিবাচক উপস্থাপনা ঘটেছে। 2016 সালের বার্ষিক প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী 56 জন সাংবাদিককে মিডিয়া ফেলোশিপ দিয়ে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। বন্ধুর কাছে প্রশিক্ষণ পাওয়া এই মিডিয়া ফেলোরা 2011 থেকে 2016 পর্যন্ত 5 বছরে যৌন সংখ্যালঘুদের অর্থাৎ এলজিবিটি নিয়ে পত্রপত্রিকাতে মোট 147টি প্রতিবেদন করেছে। 2021 সালের প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়ার জন্য বন্ধুর 12 সদস্যের উপদেষ্টা কমিটি আছে। এই কমিটি প্রতিষ্ঠানের মিডিয়া স্ট্র্যাটেজি ঠিক করে। এছাড়া পুরো দেশের বন্ধুর 90টি মিডিয়া ফেলো আছে। যেসব সাংবাদিক যৌন বৈচিত্র্যময় মানুষদের নিয়ে অর্থাৎ নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারীদের নিয়ে লেখালেখি করতে আগ্রহী, বন্ধু তাদেরকে ফেলোশিপ প্রদান করবে। এছাড়া একাধিক বেসরকারি টিভি চ্যানেলে RTV, ডিবিসি, বাংলা ভিশনে, RTV, ডিবিসি ও বাংলা ভিশনে ট্রান্স টক নামে অনুষ্ঠান স্পন্সর করেছে বন্ধু। এই প্রতিষ্ঠানের মাধ্যমে চলছে ট্রান্সজেন্ডার বাদের সামাজিকীকরণের কাজ। বন্ধুর ভাষ্যমতে বর্তমানে বাংলাদেশের মিডিয়া এলজিবিটি অধিকার সুরক্ষা এবং দাবি আদায়ের দক্ষ ওয়াচডগে পরিণত হয়েছে। মিডিয়া যে এলজিবিটি নিয়ে প্রশিক্ষিত কুকুরের মতো আচরণ করছে, বন্ধুর এই দাবির সাথে দ্বিমত করার অবকাশ আছে বলে মনে হয় না। সরকার ও প্রশাসন সেই 2007 সাল থেকেই এনজিওগুলো সরকারি নীতি নির্ধারকদের এলজিবিটি এজেন্ডার সমর্থকে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানগুলোকে এলজিবিটি এজেন্ডার প্রতি সহনশীল করে তুলতে সক্রিয় ও সফল ভূমিকা রেখেছে তারা। এমনকি বন্ধুর দাবি মতে জাতীয় সাইকোসোশ্যাল কাউন্সিলিং পলিসি এবং জাতীয় লিগ্যাল এইড সেবা সংগঠনগুলোকেও যৌন সংখ্যালঘুদের অর্থাৎ এলজিবিটি ব্যাপারে ইতিবাচক অবস্থান নিতে প্রভাবিত করেছে তারা। ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন পর্যায়ে ডিসি, সাংবাদিক, মিডিয়া, উকিল, নাগরিক সংগঠন এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে অ্যাডভোকেসি করেছে বন্ধু।
এ ধরনের অ্যাডভোকেসির ফলস্বরূপ হবিগঞ্জের ডিসি অফিসের পক্ষ থেকে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি বিলবোর্ড টাঙানো হয়েছে। বন্ধুর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিলবোর্ড উদ্বোধনের সময় এনডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেছেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। বিলবোর্ড স্থাপনের মাধ্যমে আমরা আপনাদের অধিকার নিশ্চিত করতে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আপনাদের সাথে একসাথে কাজ করতে একমত পোষণ করছি। অন্যান্য ট্রান্সজেন্ডারবাদের প্রসারে বন্ধুর আরও কিছু কর্মকাণ্ডের তালিকা দেখা যাক। লিগ্যাল হেল্পলাইন তৈরি করেছে। সমকামী ও অন্যান্য বিকৃতকামীদের মানবাধিকারের ব্যাপারে 500-র বেশি পুলিশ কর্মকর্তাকে সংবেদনশীল করে তুলেছে বন্ধু। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ইউনিয়ন পর্যায়ে 90টি আলাপ অনুষ্ঠান হয়েছে, যেখানে মোট 1620 জন ইউনিয়ন পরিষদ সদস্য অংশগ্রহণ করেছে। এসব সংলাপে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে ট্রান্সজেন্ডার এবং হিজড়াদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। বন্ধুর উদ্যোগে 3 বিভাগে কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিগুলোর কাজ হলো হিজড়া ও ট্রান্সজেন্ডারদের পক্ষে ওকালতি করা। বিভিন্ন অঙ্গন থেকে 75 জনকে এসব কমিটির মেম্বার বানানো হয়েছে। এলজিবিটি অ্যাক্টিভিজমের জন্য প্রশিক্ষিত জনবল তৈরিতেও কাজ করেছে বন্ধু। এছাড়া 25টি তৃণমূল সংগঠনের 35 জন ব্যক্তিকে অ্যাক্টিভিজম সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বন্ধু। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 74 জনের বেশি স্টাফকে ট্রান্সজেন্ডারবাদের ব্যাপারে সবক দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডারদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক তৈরি করা হয়েছে। ট্রান্সজেন্ডারদের মূলধারার চাকরির বাজারে সুযোগ দেওয়ার জন্য চেম্বার অফ কমার্স, বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশের ব্যাংকের কাছে অ্যাডভোকেসি করেছে। ব্র্যাকের অনুকরণে এমপি একাডেমিক সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রথম আলোর সাথে মিলে গোল বৈঠক আয়োজন করেছে, যেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল হিজড়া ট্রান্সজেন্ডারদের যৌন অধিকার সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে বৈষম্য প্রতিরোধ। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি BMSS এর সাথে মিলে তরুণ চিকিৎসকদের মধ্যে ট্রান্সজেন্ডারবাদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করেছে। রোহিঙ্গা ক্যাম্পে এলজিবিটি মতবাদের ধ্যান ধারণার সবক দেওয়া হচ্ছে। জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিপোর্টের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের প্রতিবেদনে তৈরিতে অংশ নিয়েছে। ট্রান্সজেন্ডারদের নিয়ে আলাদা আইনের কথা বলেছে। ডাক্তারদের সাথে যোগাযোগ করে লিঙ্গ পরিবর্তন ইচ্ছুক ব্যক্তিদের হরমোন থেরাপির ব্যবস্থা করে দিয়েছে। নিজেদের ট্রান্সজেন্ডার দাবি করা লোকেরা নিজেদের সমকামী যৌনতার কারণে যৌনাঙ্গ ও মলদ্বারের বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হয়। এদের সহজে চিকিৎসা দেওয়ার জন্য অনলাইন এবং অফলাইনে পরামর্শের ব্যবস্থা করেছে বন্ধু। এই রিপোর্টগুলো তাদের সাইটে দেয়া আছে, যে কেউ যাচাই করে নিতে পারেন। এই প্রতিষ্ঠানের ডোনার বা অর্থায়নকারীদের মধ্যে আছে বিদেশি এনজিও, বিভিন্ন দূতাবাস, USAID, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা। বাংলাদেশে এলজিবিটি এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য আক্ষরিক অর্থে শত শত কোটি কোটি টাকা খরচ করেছে পশ্চিমারা। এই এজেন্ডা বাস্তবায়নে তাদের হয়ে কাজ করছে দেশীয় এনজিও আর সমকামী সংগঠনগুলো, আর এই কাজ করা হচ্ছে ট্রান্সজেন্ডার শব্দের আড়ালে। ট্রান্সজেন্ডারবাদ, আইন, পাঠ্যপুস্তক ও যৌন শিক্ষা। বাংলাদেশের ট্রান্সজেন্ডারবাদ তথা এলজিবিটি এজেন্ডার প্রতিষ্ঠায় এখনও পর্যন্ত সবচেয়ে গুরুতর অবনতি দেখা গেছে আইন ও শিক্ষার দিকে। তাই এ দুটি বিষয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন আলাদাভাবে। আইন। বাংলাদেশে রীতিমতো আইন প্রণয়ন করে ট্রান্সজেন্ডারবাদ তথা এলজিবিটি এজেন্ডা প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চলছে। 2023 সালের 21শে সেপ্টেম্বর সাম্প্রতিক দেশকাল পত্রিকায় প্রকাশিত ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষায় আইন দ্রুত পাশ হবে শিরোনামের এক খবরে বলা হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষায় আইনের খসড়া প্রণয়ন করতে পেরে খুশি। এই কমিউনিটি সদস্যদের সমাজের মূল স্রোতধারায় আনাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। অর্থাৎ আইনের মাধ্যমে এ ধরনের বিকৃতিকে
মূল স্রোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আর তা করা হচ্ছে অধিকারের নামে। 5ই ডিসেম্বর 2023 দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সম্পত্তিতে অধিকার পাবেন ট্রান্সজেন্ডার সন্তানরা শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2023 শীর্ষক আইন 2024 সালের ডিসেম্বরের মধ্যেই পাশ করা হবে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খাইরুল আলম শেখ। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে পাশ করার জন্য আমরা কাজ করছি। 1 বছরের মধ্যে আইনটি করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার চায় এই বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায় হোক। তাই এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের নেতৃত্বে এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা গঠিত একটি কমিটি আইনের খসড়া চূড়ান্ত করেছে, যার অর্থ হলো যথাসম্ভব দ্রুততার সাথে এই আইনের খসড়া হয়েছে এবং তা পাশ করানোর প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে আছে এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিভিন্ন এনজিও এবং মার্কিন সরকার। এই বিষয়টি উঠে এসেছে মার্কিন রাজনীতিবিদদের বক্তব্যেই। ফ্লোরিডা রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস 2024 জানুয়ারিতে মার্কিন সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, ইউএসএইডের মাধ্যমে বাইডেন প্রশাসন বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদ প্রচারে লক্ষ লক্ষ ডলার খরচ করছে। এটা আমেরিকান জনগণের ট্যাক্সের টাকার অপচয়। তবে সিএনএন জানিয়েছে, এই প্রকল্প শুরু হয়েছিল রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে 2018 সালে। ইউএসএইডের যে প্রতিবেদনগুলোর বরাতে রন ডিসেন্টিস অভিযোগ করেছেন, সেখানে ঠিক কী বলা হয়েছে তা দেখা যাক। বলা হয়েছে, বাংলাদেশে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা নাগরিক সংগঠনকে সহায়তা দিচ্ছে তারা। আর এই প্রচেষ্টার মাধ্যমে 2021 সালে আদমশুমারিতে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ঘর যুক্ত করা হয়েছে। তারপর বলা হয়েছে, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর অধিকার প্রকল্পে নাগরিক সমাজের পক্ষ থেকে অংশগ্রহণকারীরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি ট্রান্সজেন্ডার আইনের খসড়া জমা দিয়েছে। তাতে যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সুরক্ষা এবং অন্যান্য অধিকার বৃদ্ধি পায়। অর্থাৎ ইউএসএইডের অর্থায়নে নাগরিক সংগঠনগুলো বাংলাদেশ ট্রান্সজেন্ডার আইনের খসড়া তৈরি করেছে। সেই নাগরিক সংগঠন কারা? এই প্রশ্নের উত্তর আছে ইউএসএইডের আরেক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের ট্রান্সজেন্ডারবাদের প্রচারের সেই প্রকল্পের টাকা দেয়া হয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে। ট্রান্সজেন্ডার আইনের পিছনে বন্ধুর ভূমিকার কথা উঠে এসেছে তাদের নিজস্ব প্রতিবেদনেও। বন্ধুর প্রতিবেদনে বলা হয়েছে, সমাজ সেবা অধিদপ্তর এবং জাতীয় মানবাধিকার কমিশন বন্ধুর সাথে কোলাবোরেশন করেছে এবং ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন বাংলাদেশের খসড়া প্রস্তুত করেছে। এই সহযোগিতা ঠিক কেমন তার বর্ণনা পাওয়া যাচ্ছে বন্ধুর আরেকটি প্রতিবেদনে। এই প্রতিষ্ঠানের 25 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া তৈরি করেছে বন্ধুই। তারপর তারা সেটা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দিয়েছে। 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে প্রাথমিক আলোচনা আয়োজন করা হয়। বন্ধু ট্রান্সজেন্ডার আইনের একটি খসড়া তৈরি করে এবং পর্যালোচনার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দেয়। এই খসড়াটি পরে গৃহীত হয়েছে। টাইমলাইনটা লক্ষ্য করুন। বন্ধু এবং তাদের আমেরিকান মনিবরা বলেছে 2021 সালে তারা খসড়া বানিয়ে দিয়েছে। অন্যদিকে 2022 মার্চ মাসে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষায় আইনের খসড়া প্রণয়ন করতে পেরে খুশি। তারপর আবার 2023 সেপ্টেম্বরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত কর্মশালাতে বলা হচ্ছে, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষায় আইন দ্রুত পাশ হবে। সবশেষে 2023 ডিসেম্বরে বলা হচ্ছে, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2023 শীর্ষক আইন 2024 সালের ডিসেম্বরের মধ্যেই পাশ করা হবে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের নেতৃত্বে এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা গঠিত একটি কমিটি আইনের খসড়া চূড়ান্ত করেছে। অর্থাৎ এজেন্ডা আর পয়সা দিয়েছে আমেরিকা ও এডিবি, আর তাদের ফরমায়েশ অনুযায়ী আইনের খসড়া বানিয়েছে বন্ধু
আর সেটাই গৃহীত হয়ে গেছে। উপরের তথ্যগুলো ও স্বীকারোক্তি থেকে অকাট্যভাবে প্রমাণ হয় যে বাংলাদেশের ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের নির্দেশনায় এবং এটি করা হচ্ছে এলজিবিটি এজেন্ডার অংশ হিসেবে। পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদ। সামাজিকভাবে ট্রান্সজেন্ডারবাদকে বৈধতা দেওয়ার জন্য চলমান নানা প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পাঠ্যপুস্তকের মাধ্যমে ট্রান্সজেন্ডারবাদ ও বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ। এখানে কাজ চলছে দুটি ধারায়। একটি হলো সরাসরি ট্রান্সজেন্ডারবাদের শিক্ষা, অন্যটি হলো যৌন শিক্ষার নামে অবাধ বিকৃত যৌনতা এবং এলজিবিটি মতবাদের স্বাভাবিকীকরণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর 2023 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ে 51 থেকে 56 পৃষ্ঠায় শরীফার গল্প শিরোনামের লেখায় সরাসরি ট্রান্সজেন্ডারবাদের দীক্ষা দেয়া হয়েছে। 51 পৃষ্ঠায় দেয়া গল্পের মূল চরিত্র শরীফা বলছে, আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। এ গল্পে শরীফা নিজেই স্বীকার করছে ছোটবেলায় সে ছিল ছেলে, নাম ছিল শরীফ আহমেদ। যখন আস্তে আস্তে বড় হলো তখন সেই শরীফ আহমেদই নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো এবং মেয়েদের মতো আচরণ করতে শুরু করলো, আর এটাই তার ভালো লাগে। 52 পৃষ্ঠায় মূল চরিত্র শরীফাকে একজন বলছে, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম ট্রান্সজেন্ডার। একই বইয়ের 53 পৃষ্ঠায় নতুন প্রশ্ন অনুচ্ছেদে 5 জন শিক্ষার্থীর কথোপকথনের বর্ণনা দেয়া হয়েছে। এই কথোপকথনে একজন শিক্ষার্থী বলছে তার মা তাকে শিখিয়েছে ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না, বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে। 55 এবং 56 পৃষ্ঠায় বলা হয়েছে, আমরা যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের চেহারা, আচরণ, কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই। একটি শিশু যখন জন্ম নেয় তখন তার শরীর দেখে আমরা ঠিক করি সে নারী নাকি পুরুষ। এটি হলো তার জৈবিক লিঙ্গ পরিচয়। জৈবিক লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে একজন মানুষের কাছে সমাজ যে আচরণ প্রত্যাশা করে তাকে আমরা জেন্ডার বা সামাজিক লিঙ্গ বলি। জৈবিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে তার জেন্ডার ভূমিকা না মিললে প্রথাগত ধারায় বিশ্বাসী মানুষেরা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। কথাগুলো সরাসরি পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা ট্রান্সজেন্ডারবাদ এবং জেন্ডার আইডেন্টিটি মতবাদের বক্তব্য। আত্মপরিচয় এবং যৌনতা নিয়ে বিকৃতিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নিতে শেখানো হচ্ছে আমাদের শিশুদের। বইয়ের এই অংশ নিয়ে তীব্র প্রতিবাদের মুখে 2024 সালের সংস্করণে ট্রান্সজেন্ডার শব্দটা বাদ দেওয়া হয়, কিন্তু মূল বক্তব্য একই থাকে। 2024 সালের বইয়ে শরীফার গল্প এসেছে 39 থেকে 44 পৃষ্ঠায়। 40 পৃষ্ঠায় এখনও বলা হচ্ছে, আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। সেই ছোটবেলায় ছেলে, তারপর নিজেকে মেয়ে ভাবা, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শোনানো হয়েছে নতুন বইয়েও। 42 এবং 44 পৃষ্ঠায় বাচ্চাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমরা যে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। অর্থাৎ একজন মানুষ পুরুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করলেও সে যদি কোনো এক বয়সে নিজেকে নারী দাবি করে তাহলে সে নারী। আবার নারী দেহ নিয়ে জন্মগ্রহণ করা কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে তাহলে সে পুরুষ। যতক্ষণ না অন্যের কোনো ক্ষতি হচ্ছে ততক্ষণ যা খুশি তাই করা যায়, চাইলেই লিঙ্গ পরিবর্তন করা যায়। আর যারা এটা মেনে নেবে না তারা সেকেলে পশ্চাৎপদ। পাঠ্য বইয়ে এই মতবাদ আসলো কীভাবে? পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার মতবাদ ঢোকানোর পিছনে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের 2021 সালের বাৎসরিক প্রতিবেদনে লিখেছে, পলিসি অ্যাডভোকেসি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই বন্ধু একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে 2015 সাল থেকে এনসিটিবির সাথে সংলাপ শুরু করেছে। সেই নির্দিষ্ট এজেন্ডা কি? উত্তর একটু পরেই দেয়া হয়েছে।
এভাবেই অবশেষে কম্প্রিহেন্সিভ যৌন শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সরাসরি বন্ধুর দীর্ঘমেয়াদী অ্যাডভোকেসির ফল। বন্ধু বিশ্বাস করে হিজড়া এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও প্রয়োজন সংক্রান্ত সমস্যাগুলো শীঘ্রই শিক্ষাক্রমে প্রতিফলিত হবে। এ প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। আসলেই খুব দ্রুত তাদের এই বিশ্বাস সত্য প্রমাণিত হয়েছে। 2022 সালের বাৎসরিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টরের লেখায় বলা হচ্ছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির সাথে সুদৃঢ় লবিং এবং অ্যাডভোকেসির মাধ্যমে ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গ রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত কম্প্রিহেন্সিভ অংশ 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই প্রতিবেদনে 9 নং পৃষ্ঠায় বলা হচ্ছে, এই আলোচনাগুলো এসেছে ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞান পাঠ্য বইয়ে। অর্থাৎ পাঠ্য বইয়ে এলজিবিটি মতবাদ নিয়ে আসার জন্য বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামের প্রতিষ্ঠানটি 2015 সাল থেকে কাজ করে যাচ্ছে। তাদের ভাষ্যমতে এনসিটিভির সাথে টেনেসাস লবিং করে এই বিষয়গুলো তারা ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞান বইতে এনেছে। যৌন শিক্ষা ও এলজিবিটি পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার আনার পক্ষে ওকালতির কাজটা শুধু বন্ধু করছে না, এর সাথে আরও আছে অন্যান্য এনজিও এবং এলজিবিটি সংগঠন। এরা বহু বছর ধরে যৌন শিক্ষার নামে বিকৃত যৌনতার দীক্ষা পাঠ্যপুস্তকে আনার জন্য চাপ দিয়ে যাচ্ছে ক্রমাগত। ইউনিসেফ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের ক্রমাগত চাপে 2013 সালে প্রথমবারের মতো পাঠ্যপুস্তকে যৌন শিক্ষার অংশ যুক্ত করা হয়। এসব অংশ নিয়ে তীব্র প্রতিবাদ করে অভিভাবক, সাধারণ জনগণ, এমনকি শিক্ষকেরাও। প্রতিবাদের মুখে 2014-15 সালে সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়, কিন্তু সন্তুষ্ট হয় না পশ্চিমারা। 2016 সালে সুইডেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান SIDA আঞ্চলিক নারীবাদী এনজিও অ্যারো ARROW এবং দেশীয় নারীবাদী এনজিও নারী পক্ষ এর যৌথ উদ্যোগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষার অবস্থা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। এতে সহায়তা দেয় ইউরোপীয় ইউনিয়ন। এই প্রতিবেদনে পাঠ্য বইগুলোর যৌন শিক্ষা অংশের বেশ কিছু দিকের সমালোচনা করা হয়। যেমন, বইগুলোতে পর্নোগ্রাফি দেখার মতো কাজগুলোকে সমাজের জন্য হুমকি বলা হয়েছে। মাদ্রাসা বোর্ডের বইতে বলা হয়েছে জিনা, সমকামিতা হারাম। বলা হয়েছে যৌনতা কেবল স্বামী এবং স্ত্রীর মধ্যে হতে পারে। লক্ষ্য করুন, এনজিওদের বানানো প্রতিবেদনে এই অবস্থানগুলোর সমালোচনা করা হয়েছে। অর্থাৎ তাদের মতে যৌন শিক্ষার মাধ্যমে শিশু কিশোরদের শেখানো উচিত যে পর্নোগ্রাফি সমাজের জন্য হুমকিস্বরূপ না, জিনা বা সমকামিতা নিষিদ্ধ কিছু না, আর যৌনতা কেবল স্বামী স্ত্রীর মধ্যে হতে হবে এমন কোনো কথা নেই। যৌন শিক্ষা কারিকুলামের ব্যাপারে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে ইসলামী উগ্রবাদের সম্পর্ক আছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে এই প্রতিবেদনের লেখিকা। একই সুরে ব্র্যাকের তৈরি 2018 সালের এক প্রতিবেদনের সমালোচনা করা হয়েছে এই কারিকুলামটিকে অসম্পূর্ণ বলা হয়েছে, কারণ এতে হস্তমৈথুন সংক্রান্ত আলোচনা নেই, জেন্ডার আইডেন্টিটি, ট্রান্সজেন্ডারবাদ সংক্রান্ত কোনো আলোচনা নেই, বিবাহ পূর্ব যৌনতা নিয়ে আলোচনা নেই। ব্র্যাকের মতে এগুলোও পাঠ্যপুস্তকে যুক্ত করা দরকার। তারপর ব্র্যাকের প্রতিবেদনে বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে যৌন শিক্ষা দেয়া না হলেও 13টি এনজিও যথাযথভাবে পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার অর্থাৎ বিকৃত যৌনতার বৈধতা ও সামাজিকীকরণে নিয়ে শিক্ষা দিচ্ছে। অর্থাৎ সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ তথা অবাধ ও বিকৃত যৌনতা শিক্ষা দিচ্ছে এই 13টি এনজিও। অনেক ক্ষেত্রে এসব শিক্ষা দেয়া হচ্ছে ইনফর্মালি, অনানুষ্ঠানিকভাবে অন্য আলোচনার অংশ হিসেবে।
ব্র্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য অনুষ্ঠান সেবা যেমন পরিবার পরিকল্পনা, নিরাপদ জন্ম, বয়ঃসন্ধি সংক্রান্ত স্বাস্থ্যসেবা এবং এর সাথে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত শিক্ষা যুক্ত করে দেওয়া হচ্ছে। এতে করে এসব বিষয়ের সাথে জড়িত সামাজিক নেতিবাচক মনোভাব এড়ানো সম্ভব হচ্ছে। 2023 সালে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ের জন্য জমা দেয়া প্রতিবেদনে 2023 সালের পাঠ্যপুস্তক এবং এ নিয়ে বাংলাদেশের সমাজে বিরোধিতার ব্যাপারটা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালের জানুয়ারিতে প্রবর্তনের পর থেকে বাংলাদেশের স্কুলগুলোতে সিএসসি কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন পাঠ্যক্রমকে দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি দ্বারা হালনাগাদ করে নতুন শিক্ষা কার্যক্রমটি চালু করা হয়েছিল জেন্ডার স্টেরিওটাইপস, যৌনতা সম্পর্কিত নেতিবাচক মনোভাব, প্রজনন, যৌনতা, যৌন আচরণ, লিঙ্গ এবং যৌন ও লিঙ্গ বৈচিত্র্যের মতো বিষয়গুলোর ব্যাপারে শিশু কিশোরদের ধারণা ও বোঝাপড়া বৃদ্ধিতে সহায়তার জন্য। অর্থাৎ 2023 সালের পাঠ্য বইয়ে যৌন শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো যুক্ত করা হয়েছে পশ্চিমা সংস্থা এবং দেশি বিদেশি এনজিওগুলোর প্রেসক্রিপশন অনুযায়ী। এই প্রতিবেদনের একটু পরেই বলা হয়েছে, নতুন পাঠ্যপুস্তক এবং সিএসসি পাঠ্যক্রম কিছু বিরোধিতা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দেয়। যেমন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের লিঙ্গ পরিচয়, লিঙ্গ বৈচিত্র্য এবং লিঙ্গ ভূমিকা অংশের কিছু আলোচনা নিয়ে ইসলামপন্থী, রক্ষণশীল এবং সমাজের চরমপন্থী অংশগুলোর দিক থেকে ব্যাপক বিরোধিতা দেখা যায়। তারা বিশ্বাস করে যৌন শিক্ষার কিছু সেন্সিটিভ বিষয়বস্তু যেমন যৌন আনন্দ, সম্মতি, সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং ট্রানজিশন ইত্যাদি শিশু কিশোরদের চিন্তাকে কলুষিত করছে। এই প্যারাগ্রাফের বক্তব্যের দুটি দিক লক্ষণীয়। প্রথমত, তারা স্বীকার করছে যে এসব আলোচনার মাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার অর্থাৎ এলজিবিটি মতবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, এর বিরোধিতাকে তারা ইসলাম পন্থা এবং চরমপন্থার সাথে যুক্ত করেছে। আপনি যদি এলজিবিটি মতবাদের বিরোধিতা করেন তাহলে আপনি চরমপন্থী। জাতিসংঘের মাধ্যমে এলজিবিটি সামাজিকীকরণ ও আইনি বৈধতার ব্যাপারে বাংলাদেশকে যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলোর ব্যাপারে এই প্রতিবেদন বেশ গুরুত্বপূর্ণ। এলজিবিটিআই সম্প্রদায়ের অধিকার সম্পর্কিত সুপারিশের ব্যাপারে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে যে এটি বাংলাদেশের জন্য একটি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং নৈতিক বিষয়। তবে এসব সুপারিশ আংশিক বাস্তবায়ন করা হয়েছে। বৈচিত্র্যময় যৌন রুচি এবং লিঙ্গ পরিচয়ের মানুষদের জন্য অন্তর্ভুক্তিমূলক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করতে সরকার কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে। উপরের কথাগুলোকে একটু সহজ করে বলি। বৈচিত্র্যময় যৌনরুচি সমান বিকৃত যৌনতা। বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয় সমান শারীরিকভাবে সুস্থ নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারী, ট্রান্সজেন্ডার। যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার সমান বিকৃত যৌনতার বৈধতা ও সামাজিকীকরণ। অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশে এলজিবিটির বৈধতা ও সামাজিকীকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ হতে আংশিকভাবে এটা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্যই শিক্ষাক্রমে যৌন শিক্ষা ও ট্রান্সজেন্ডার বাদ নিয়ে আলোচনা যুক্ত করা হয়েছে। এই প্রতিবেদনের শেষে আবারও দণ্ডবিধির 377 অনুচ্ছেদ বাতিল করতে এবং এলজিবিটিকে সামাজিক ও আইনি বৈধতা দেবার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। কাজেই পাঠ্যপুস্তকে শরীফার গল্প আর যৌন শিক্ষা আলোচনাগুলো বৈশ্বিক এলজিবিটি এজেন্ডার অংশ। এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সবশেষে এই প্রতিবেদনটি তৈরিতে কারা কাজ করেছে সেটাও জানিয়ে দিই। প্রতিবেদনের মূল উদ্যোক্তা হলো অ্যারো, রাইট হেয়ার রাইট নাও এবং সেক্সুয়াল রাইটস ইনিশিয়েটিভ, তিনটি আন্তর্জাতিক এনজিও। আর বাংলাদেশ থেকে এই প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছে
এবং এই প্রতিবেদনকে সমর্থন করেছে অর্থাৎ এন্ডোর্স করেছে ব্র্যাক, নারীপক্ষ, নাগরিক উদ্যোগ, RHSTEP এবং অবয়ব সবগুলোই দেশীয় এনজিও। সহযোগীদের তালিকায় থাকা অবয়ব হল ভয়েস অফ বাংলাদেশের নতুন নাম। ভয়েস অফ বাংলাদেশ 2018 সালের দিকে অবয়ব ডাইভার্সিটি সার্কেল নামে কাজ শুরু করে। আরও মজার তথ্য হলো 2020 সালে যুক্তরাষ্ট্রের অ্যাকিউমেন একাডেমি 23 জন বাংলাদেশি চেঞ্জ মেকার হিসেবে মনোনীত করে। এই 23 জনের একজন হলো তানভীর আলিম, অবয়বের অপারেশনস লিড। অ্যাকিউমেন একটি আমেরিকান এনজিও। পাঠকদের হয়তো মনে আছে, এই একই ব্যক্তি 2013 সালে ভয়েস অফ বাংলাদেশে প্রতিনিধি হিসেবে এবং বৈশ্বিক LGBT সংগঠন ইলগার পক্ষ হয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করেছিল। এভাবেই পশ্চিমাদের পরিকল্পনা এবং অর্থায়নে বাংলাদেশে চলছে LGBT এজেন্ডার প্রচার ও প্রসার। এমন আরও অনেক ঘটনা ঘটছে, তার অল্প কিছু আমরা তুলে ধরছি। ইনক্লুসিভ বাংলাদেশ নামে একটি LGBT সংগঠনের সদস্য কামাল হোসেন শিশির ওরফে তাসনুবা আনাম ইলগা নামের আন্তর্জাতিক LGBT সংগঠনের বোর্ডে সদস্য হয়েছে। নিজেকে এখন ট্রান্সজেন্ডার নারী পরিচয় দেয়া কামাল হোসেন অতীতে কাজ করেছে সমকামী পুরুষদের সংগঠন রূপবান, অবয়ব, ভয়েস অফ বাংলাদেশ এবং বন্ধুর সাথে। বাংলাদেশের মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে লেখা হয়েছে, তাসনুবাকে নিয়ে গর্বিত মার্কিন দূতাবাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রান্সজেন্ডার কোটা চালু করা হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার আইডি সংশোধন ফর্মে ট্রান্সজেন্ডার শব্দ যুক্ত করা হয়েছে। ব্র্যাকের তৈরি কমিউনিটি অর্গানাইজেশনাল বিশাল বাজেট নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে সমতা এর বয়ান দিচ্ছে। ইতিমধ্যে তার ব্যানারে থাকা LGBT প্রতীক এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রাইট হিয়ার রাইট নাও নামের একটি প্রতিষ্ঠান ইউথ পলিসি ফোরামের মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে LGBTর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকারের ব্যানারে। এই প্রতিষ্ঠানটি 2023 সালে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউর জন্য প্রতিবেদন তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছিল। 2023 এপ্রিলে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ হিসেবে বাংলাদেশের 10টি সমকামী সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবেদন পেশ করেছে ভয়েস অফ বাংলাদেশ। এখানে আবারও দ্বন্দ্ববিধির 377 অনুচ্ছেদ বাতিলের কথা বলা হয়েছে। একই সাথে যৌন বিকৃতির বিরুদ্ধে বক্তব্যকে আইন করে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে কোনো ধরনের শারীরিক পরীক্ষা ছাড়া হিজড়া ও ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। উপসংহার: শুরু থেকে বাংলাদেশে LGBT কার্যক্রম চলছে একটি পশ্চিমা প্রকল্প হিসেবে, যেখানে এনজিওরা পশ্চিমাদের হাতিয়ার হিসেবে কাজ করছে। এদের সাথে সম্পর্ক তৈরি করেছে কিছু সুবিধাবাদী মধ্যস্বত্বভোগী লোকজন, কিছু পশ্চিমা দালাল, কিছু সমকামী অ্যাক্টিভিস্ট। পশ্চিমাদের ফান্ডিং নিয়ে তাদের এনজিওগুলো কিছু গবেষণা করেছে। পশ্চিমাদের দেয়া অনুদানের টাকায় কিছু বিকৃতকামী লোকজন সংগঠন বানিয়ে ওয়ার্কশপ, ফ্যাশন শো টাইপের কিছু কাজ করেছে। আবার এগুলোর ছবি আর রিপোর্ট দেখিয়ে পশ্চিমারা দাবি করেছে বাংলাদেশের সমকামীরা অধিকার চায়। এটা একটা চক্রাকার প্রক্রিয়া। সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এক এক সময় এনজিওগুলো এক এক শব্দ আর পরিভাষা ব্যবহার করেছে, কিন্তু মূল এজেন্ডা থেকেছে অপরিবর্তিত: বিকৃত যৌনতার বৈধতা ও সামাজিকীকরণ। LGBT এজেন্ডার বাস্তবায়ন। আর LGBT এজেন্ডা হলো নব্য উপনিবেশবাদ।
যৌন এবং আদর্শিক উপনিবেশবাদ। পুরনো উপনিবেশবাদ নিয়ন্ত্রণ করত আমাদের অর্থনীতি, ভূখণ্ড আর সম্পদকে। নতুন উপনিবেশবাদ নিয়ন্ত্রণ করতে চায় আমাদের সমাজ, চিন্তা ও আচরণকে। ইউরোপীয় উপনিবেশবাদের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল মিশনারি অ্যাক্টিভিটি। কোনো জায়গায় ঘাঁটি গাড়ার সময় কলোনিয়ালরা সাথে করে মিশনারিদের নিয়ে যেত। খাদ্য, চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাহায্য দেওয়ার নাম করে মিশনারিরা মূলত খ্রিশ্চিয়ানিটি প্রচার করত। উপনিবেশবাদী অফিসার আর ব্যবসায়ীদের অধিকাংশ ব্যক্তিগত জীবনে খুব একটা ধার্মিক ছিল না, কিন্তু তারা লক্ষ্য করেছিল নেটিভরা মিশনারিদের দাওয়া গ্রহণ করতে শুরু করলে তাদের নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ হয়। উপনিবেশবাদ আর মিশনারিদের এই অংশীদারিত্বের সম্পর্ক আজও টিকে আছে। শুধু খ্রিশ্চান মিশনারিদের বদলে এসেছে লিবারেল মিশনারি। আজকের উপনিবেশবাদীরা তার বাপদাদার মতো লক্ষ্য করেছে কোনো জনগোষ্ঠীর মধ্যে লিবারেল সেকুলার ওয়ার্ল্ড ভিউ আকিদা প্রচলিত হয়ে গেলে সেই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সহজ। আজকের উপনিবেশবাদ তাই বিশ্বজুড়ে এক বিশাল লিবারেল মিশনারি বাহিনী গড়ে তুলেছে। এনজিও, অ্যাক্টিভিস্ট, কালচারাল আর ইউথ আইকন ইত্যাদি দিয়ে। বাংলাদেশেও এমন লিবারেল মিশনারিরা কাজ করছে অনেক দিন ধরে। এদের কাজ হলো পশ্চিমা আকিদা আর বিকৃতিকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা, দাসত্বকে স্বাধীনতা হিসেবে দেখানো, পশ্চিমের আকিদার দাওয়াত দেওয়া। দুঃখের ব্যাপার হলো লিবারেল মিশনারিদের তাদের সত্যিকার নাম ও পরিচয়ে ডাকার বদলে আমাদের সমাজ তাদের আইকন বানিয়ে মাথার উপর তুলে রেখেছে। শত্রুপক্ষ জানে রাতারাতি জনমত বদলে ফেলা যাবে না, সেটা তাদের উদ্দেশ্যও নয়। তাদের উদ্দেশ্য ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সমাজের মূল্যবোধকে পাল্টে দেয়া। হঠাৎ করে বড় পরিবর্তন সমাজের উপর চাপিয়ে দিতে চাইলে সেটা ব্যাকফায়ার করার সম্ভাবনা থাকে। কিন্তু যখন ধীরে ধীরে ক্রমবর্ধমান মাত্রায় পরিবর্তনটা উপস্থাপন করা হয়, তখন এক পর্যায়ে গিয়ে সমাজ তা মেনে নেয়। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত অন্ধকার এক ভবিষ্যৎ। আমাদের নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে, দিনের স্বার্থে সমাজ বিধ্বংসী এই এলজিবিটি এজেন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখানে আপোষের সুযোগ নেই, উদাসীনতার সুযোগ নেই, সুযোগ নেই নিষ্ক্রিয় থাকার। প্রকৃত অর্থেই এটা আমাদের সমাজ বাঁচানোর প্রশ্ন, অস্তিত্ব টেকানোর প্রশ্ন। সবাই এই বিষয়ে সতর্ক ও সক্রিয় হতে হবে। আমি অনুরোধ করব আপনারা বিষয়গুলো জানুন, বুঝুন এবং অন্যকে জানান। সচেতন হন, অন্যকে সচেতন করুন, সক্রিয় হন। যদি এ লেখাটি উপকারী মনে করেন তাহলে এটি যথাসম্ভব শেয়ার করুন। লেখার কোনো তথ্যের ব্যাপারে আপত্তি বা খটকা থাকলে মূল উৎস থেকে চেক করুন। শেষ করি পবিত্র কোরআনের কিছু আয়াত দিয়ে। আমার মনে হয়েছে পুরো এই আলোচনার শেষ অংশ হলো এই আয়াতগুলো। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মুসা বললেন, হে আমাদের রব, আপনি তো ফেরাউন ও তার পরিষদবর্গকে দুনিয়ার জীবনে শোভা ও সম্পদ দান করেছেন। হে আমাদের রব, যা দ্বারা তারা মানুষকে আপনার পথ থেকে বিচ্যুত করছে। হে আমাদের রব, আপনি তাদের সম্পদ বিনষ্ট করুন আর তাদের হৃদয় কঠিন করে দিন, যাতে তারা ঈমান আনতে না পারে ওই পর্যন্ত যতক্ষণ তারা যন্ত্রণাদায়ক আযাবকে প্রত্যক্ষ করে। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعاني سبيل الذين لا يعلمون।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, তোমাদের দোয়া কবুল করা হয়েছে, সুতরাং তোমরা জিও থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না।